যুদ্ধটা হচ্ছে হাজার হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যে, কিন্তু এর আজ যে লাগতে শুরু করেছে বাংলাদেশ সহ পুরো এশিয়ায়, তা আমরা সবাই টের পাচ্ছি। ইরান আর ইসরায়েলের মধ্যে এই সংঘাত এখন আর শুধু মানচিত্রের একটা গণ্ডিতে আটকে নেই, এটা রীতিমতো একটা বৈশ্বিক অর্থনৈতিক সুনামিতে পরিণত হয়েছে, যার ঢেউ সরাসরি আমাদের দেশের উপকূলে আছড়ে পড়ছে। চলুন দেখি কিভাবে এত দূরের একটা যুদ্ধ আমাদের দৈনন্দিন জীবনে এতটা প্রভাব ফেলছে। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা সত্যি বলতে বেশ জটিল। ভৌগোলিকভাবে এত দূরে একটা যুদ্ধ হচ্ছে, কিন্তু তার চড়া মাশুল কেন আমাদের দিতে হবে? মানে, মধ্যপ্রাচ্যের একটা সংঘাত কিভাবে আমাদের রান্নাঘর থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সবকিছুতে নাড়া দিতে পারে? চলুন এক এক করে এর প্রত্যেকটা স্তর খুলে দেখা যাক। তো আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এই দূরে যুদ্ধটা প্রথমে জ্বালানি তেলের বাজারে আগুন লাগাচ্ছে, তারপর আমাদের অর্থনীতির যে লাইফ লাইন রেমিটেন্স সেটার প্রবাহে ধাক্কা দিচ্ছে, আর সবশেষে কিভাবে এর আজ সরাসরি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে এসে লাগছে, যা কিনা পুরো অর্থনীতিকে একটা বিরাট পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। আচ্ছা, তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে এই সংঘাতের মাত্রাটা কিন্তু শুধু সামরিক আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে গভীর মানবিক আর অর্থনৈতিক সংকট, যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার একটা বড় আশঙ্কা তৈরি করেছে। দেখুন, যখন কোনো দেশের শীর্ষ কর্মকর্তারা নিজেরাই বলেন যে এর প্রভাব সামরিক ক্ষেত্রের বাইরেও পড়বে, তখন কিন্তু বুঝতে হবে পরিস্থিতি আসলে কতটা গুরুতর। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা দীর্ঘ আর বিস্তৃত সংকটের স্পষ্ট ইঙ্গিত। ইরানের এক কর্মকর্তার এই সতর্কবার্তাটা একবার খেয়াল করুন। ধর্মবর্ণ নির্বিশেষে এই যুদ্ধের মাশুল দিতে হবে সবাইকে। এর মানে কি? এর সহজ অর্থ হল, এই সংকটের আগুন থেকে কেউই নিরাপদ দূরত্বে নেই। ভৌগোলিক দূরত্ব এখানে কোনো রক্ষাকবচ হিসেবে কাজ করবে না। আর আইআরজিসি প্রধানের এই বক্তব্য তো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আপনারা যদি সামান্য ভুল করেন, তবে আমরা আপনাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেব। এই ধরনের কঠোর ভাষা এটাই পরিষ্কার করে দেয় যে এই সংঘাত সহজে থামছে না, বরং এটা আরও দীর্ঘ আর কঠিন হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আর এর পরিণতি হতে পারে খুবই ভয়াবহ। এখন আসা যাক প্রথম এবং সবচেয়ে সরাসরি প্রভাবটার দিকে, মানে জ্বালানি তেল। যেহেতু বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদার প্রায় পুরোটাই আসে মধ্যপ্রাচ্য থেকে, তাই স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের যে কোনো অস্থিরতা আমাদের জ্বালানি নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিন্তু $100 যে একটা মনস্তাত্ত্বিক সীমা, সেটা পার করে ফেলেছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় অর্থনৈতিক সমস্যার প্রথম ধাক্কাটা। হিসাবটা খুবই সরল, কিন্তু শুনলে হয়তো ভয় লাগবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি $10 বাড়ার সাথে সাথে আমাদের মাসিক আমদানি খরচ $70 থেকে $80 মিলিয়ন বেড়ে যায়। একবার ভাবুন তো, এই বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর কী পরিমাণ চাপ সৃষ্টি করে। এই পুরো প্রক্রিয়াটা খেয়াল করলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের ভেতরেও সরকারকে ডিজেল, অকটেনের দাম বাড়াতে হয়। আর জ্বালানির দাম বাড়া মানেই বাস, ট্রাকের ভাড়া বেড়ে যাওয়া, যার চূড়ান্ত প্রভাবটা এসে পড়ে সরাসরি সাধারণ মানুষের ওপর। কারণ চাল, ডাল থেকে শুরু করে সবকিছুর দামই তখন হু হু করে বাড়তে শুরু করে। এর ফল কিন্তু আমরা এখনই দেখতে শুরু করেছি। পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, জ্বালানি সংকট, এমনকি বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে আবারও লোডশেডিংয়ের কবলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতিটা সত্যিই যথেষ্ট উদ্বেগের। আচ্ছা, জ্বালানির পর এবার আসা যাক আমাদের অর্থনীতির দ্বিতীয় স্তম্ভের দিকে, যা হল রেমিট্যান্স। দুঃখজনক হলেও সত্যি, এই যুদ্ধের কারণে অর্থনীতির এই লাইফলাইনটিও এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। প্রায় ৮৬ লাখ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করেন। এই বিশাল সংখ্যক প্রবাসী কর্মীরাই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, আমাদের প্রাণভোমরা বললেও ভুল হবে না। হ্যাঁ, এটা ঠিক যে সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িত নয়, কিন্তু পুরো অঞ্চলে যখন একটা অস্থিরতা তৈরি হয়, তখন এর প্রভাব সেখানকার শ্রমবাজারেও পড়ে, যা সংকুচিত হতে শুরু করে। আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। সবচেয়ে বড় কথা হল, যদি এই যুদ্ধ লম্বা সময় ধরে চলে আর প্রবাসীরা টাকা পাঠানো কমিয়ে দেন,
তাহলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে চরম টান পড়বে। এর ফলে ডলারের বিপরীতে টাকার মান আরও কমে যেতে পারে, যা আমাদের আমদানি খরচকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এবার আসা যাক মুদ্রাস্ফীতির দিকে। কারণ জ্বালানি আর রেমিট্যান্সের সংকটের বাইরেও এই যুদ্ধ আরও একটা গভীর সংকট তৈরি করছে। অর্থনীতিবিদরা একে বলেন কস্ট পুশ ইনফ্লেশন বা উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নামটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। যখন কোনো জিনিস তৈরি করার খরচটাই বেড়ে যায়, তখন বাজারে সেই পণ্যের দামও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এটাই হলো কস্ট পুশ ইনফ্লেশন। যেমন ধরুন, সার তৈরির কাঁচামাল থেকে শুরু করে বিদেশ থেকে আনা খাদ্য সামগ্রী সব কিছুর দামই এখন বাড়ছে। এর ফলে একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, তেমনি অন্যদিকে বাজারেও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে উঠছে। সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর চাপ যে অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? সোজা কথায়, বাংলাদেশ এখন দুই দিক থেকে এক মারাত্মক অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। একদিকে আমাদের খরচ বাড়ছেই, আর অন্যদিকে আয় কমে যাচ্ছে। এই চাপটা একদম দ্বিমুখী। একদিকে দেখুন, জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য আমদানির জন্য আমাদের আগের চেয়ে অনেক বেশি ডলার খরচ করতে হচ্ছে, আর অন্যদিকে রপ্তানি থেকে আমাদের আয়ও কমে যাচ্ছে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার কারণে দুবাই ও কাতার ভিত্তিক ফ্লাইট চলাচল কমে যাওয়ায় দেশ থেকে কাঁচামাল আর শাকসবজি রপ্তানি প্রায় ৮০% পর্যন্ত কমে গেছে। ভাবা যায় এটা আমাদের রপ্তানি আয়ের ওপর কি বিরাট এক আঘাত। সুতরাং ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশকে একটা কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে। আমাদের একই সাথে ক্রমবর্ধমান খরচ এবং কমে আসা আয়, এই দ্বিমুখী সংকট মোকাবেলা করতে হচ্ছে, যা যে কোনো অর্থনীতির জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে প্রশ্ন হল, এই সংকট থেকে উত্তরণের পথ কি? যখন হাজার হাজার মাইল দূরের কামানের গর্জনে একটি দেশের সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট কেঁপে ওঠে, তখন একমাত্র আশা থাকে ওই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসা। কারণ এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, আজকের এই সংযুক্ত বিশ্বে আমরা কেউই একা নই। দিন শেষে একটি শান্তিপূর্ণ বিশ্বই সকলের টিকে থাকার একমাত্র উপায়।